হ্যালো টেক লাভার্স, আমি ওয়াহিদ রয়েছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। এই পোভা সিরিজ নিয়ে আপনাদের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছিল বেশ কিছুদিন ধরেই এবং আমাদেরকে জিজ্ঞেস করতেন যে বাংলাদেশে পোভা কবে আসবে, কেমন দামে আসবে ইত্যাদি ইত্যাদি। আমরা আসলে কিছু জানতাম না, তাই আপনাদেরকেও জানাতে পারিনি। ফাইনালি পোভা আমাদের দেশে রিলিজ হয়ে গিয়েছে দারুণ প্রাইস এবং দারুণ স্পেক নিয়ে। বেসিক্যালি তাদের 3টা মডেল লঞ্চ হয়েছে। আজকে আমরা পোভা 4 প্রো নিয়ে কথা বলবো আপনাদের মধ্যে। আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে তো এটা একেবারে মাখন একটা জিনিস হবে আপনার জন্য, বাট গেমার না হলেও তাদের জন্য কিন্তু এই ফোনটা কোনো অংশে আমি পিছিয়ে রাখতে পারছি না। চলেন আর একটু গভীরে প্রবেশ করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই ফোনের মধ্যে ভালো কি রয়েছে আর খারাপ কি রয়েছে। লেটস গেট স্টার্টেড। ফোনের ডিজাইনে তারা একটা গেমিং ভাইব দেওয়ার চেষ্টা করেছে, যেটা দেখতে খুবই চমৎকার লাগে। আমাদের হাতে যে স্যাম্পল ইউনিটটা এসেছে এটা ব্লু কালারের, আরও 2টা কালার রয়েছে, সেগুলোও বেশ চমৎকার। তবে ব্লু কালারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। টেকনো পোভার ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন ডান দিকে, যেটা তারা সাধারণত বাঁ দিকে দিয়ে থাকে, বাট এটা খুবই ভালো লেগেছে কারণ জিনিসটা খুবই ছোট রেখেছে তারা। এবার ক্যামেরা হাউজিংটার দিকে খেয়াল করেন, তারা এবার চেষ্টা করেছে নতুনত্ব আনতে এবং আমি রিয়েলি এটা অ্যাপ্রিসিয়েট করি। আর ক্যামেরার লেন্সের দিকেও তারা নাম্বার গেম খেলে নাই, দরকারি লেন্সগুলোই তারা দিয়েছে, সেজন্য সাধুবাদ জানাই তাদেরকে। ফোনটা আগাগোড়া প্লাস্টিক হলেও খুবই উন্নত মানের প্লাস্টিক, সেটা বোঝাই যাচ্ছে। ইউনিবডি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে তারা এবং 2.5D কার্ভ একটা ফিল পাবেন। এর ফলে ফোনটা হাতে ধরে বেশ কমফোর্ট ফিল করবেন আপনি। ওয়েট ডিস্ট্রিবিউশনও চমৎকার ছিল, বেশ সলিড একটা হাব এর কাছ থেকে আপনি পাবেন, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সেই সাথে আর একটা ব্যাপার উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে এর যে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। আপনি আসলে ফোনটা হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা আসলে সহজে নষ্ট হয়ে যাওয়ার পাত্র নয়, সেইভাবে শক্তপোক্তভাবেই এই ফোনটাকে তৈরি করা হয়েছে। তবে এই ফোনটার সামনের দিকে এসে একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ এই 2022 সালে এসে তারা ডিউ ডপ নচ ব্যবহার করেছে, যেইটা আসলে প্রত্যাশিত ছিল না আমাদের। এখানে 5 হোল ক্যামেরা কাট আউট থাকলে জিনিসটা দেখতে আরো অনেক গর্জিয়াস হতো। যাই হোক, এই ডিউ ডপের পরিবর্তে তারা আরো অনেক কিছু দিয়েছে যেটা হয়তো পুষিয়ে দিবে ব্যাপারটা। চলেন বিস্তারিত জেনে আসি। ফোনের ওয়েট 212 গ্রামের মতো পেয়েছি আমরা, যেটা একটু হেভিয়ার সাইডে আছে, বাট আপনাকে বুঝতে হবে এর ভেতরে 6000 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সুতরাং ওজন তো একটু বেশি হবেই। আর ফোনটাকে খুব বেশি স্লিম বলতে পারছি না, কারণ 9.39 মিলিমিটার আমরা পেয়েছি এর থিকনেস। সো ওভারঅল এটা একটা বাল্কি ফিলিং আপনাকে দেবে, যেটা অভ্যস্ত হতে আপনাকে হয়তো একটু সময় লাগতে পারে। তারা ডিসপ্লে সেকশনেও কিন্তু দারুণ একটা চমক দেখিয়েছে। অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে, সেটা আবার 90 হার্জ রিফ্রেশ রেটের, যেটা গেমারদের জন্য তো মাস্ট। তাছাড়া আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে আপনাকেও দারুণ একটা স্মুথ ফিলিং দেবে এই ফোনের ট্রানজিশন। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.66 ইঞ্চি, যার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি এবং এর পিপিআই কিন্তু বেশি, 403 পিপিআই তারা ব্যবহার করেছে। এর ফলে খুবই ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি এর কাছ থেকে আপনি পাবেন। ফোনের ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কিছু কথা বলার আছে। ইনডোর কন্ডিশনে সবকিছু ঠিকঠাক থাকলেও আউটডোর ভিজিবিলিটি নিয়ে আসলে আমরা স্যাটিসফাইড না। আমার মনে হয় এইখানে ব্রাইটনেস লেভেলটা আর একটু বাড়ানো যেতে পারত। একটা ডিসপ্লে প্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে টাচ রেসপন্সিভনেস, যেটা জোস লেগেছে আমাদের কাছে। খুবই ভালো টাচ রেসপন্স এর কাছ থেকে আপনি পাবেন। সো ওভারঅল এই ফোনের যে ডিসপ্লে কোয়ালিটি সেটা আমাদেরকে স্যাটিসফাই করতে পেরেছে, এক্সেপ্ট দ্য নচ। এইবার হার্ডওয়্যার নিয়ে কথা বলার পালা। ব্র্যান্ড নিউ একটা প্রসেসর তারা ব্যবহার করেছে, যেটা হচ্ছে হেলিও G99। G96 পর্যন্ত আমরা দেখেছি বেশ কিছুদিন আগে, বেশ কিছু ফোন নিয়ে আমাদের কথা হয়েছে আপনাদের সঙ্গে। G99 হচ্ছে একেবারেই নতুন এবং G96 থেকে যে অনেক বেশি পার্থক্য এই প্রসেসরে সেটা নয়, বাট মোটামুটি চোখে পড়ার মতো পার্থক্য আমরা পেয়েছি AnTuTu টেস্ট করতে গিয়ে, যেটা নিয়ে কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা হবে। সেই সাথে অক্টা-কোর সিপিইউ রয়েছে, যার 2টা হচ্ছে 2.2 GHz এর কর্টেক্স A76, 6টা পেয়ে যাবেন 2.0 GHz এর কর্টেক্স A55। জিপিইউ হিসেবে রয়েছে মালি G52 MC2। আর একটা বিশাল চমক আছে এই ফোনটায়, যেটা সচরাচর দেখা যায় না, স্পেশালি এই বাজেটের ফোনে। সেটা হচ্ছে 8GB র্যাম, তো আপনারা সবাই জানেন এখন কমন হয়ে গিয়েছে। 256GB ইন্টারনাল স্টোরেজ এতে ব্যবহার করা হয়েছে। মানে কি বলবো, আপনাকে মেমোরি কার্ড আর কখনোই ব্যবহার করতে হবে না। বাই দ্য ওয়ে, 8GB র্যামের সাথে আপনি চাইলে আরও 5GB অ্যাড করতে পারবেন, যেটাকে টেকনো মেমোরি ফিউশন বলছে। বাট টেকনিক্যালি এই জিনিসটা আসলে অতটা অ্যাক্টিভ না, সো এটা ওইভাবে আসলে খুশি হওয়ার মতো তেমন কিছুই না। আর এই টোটাল সেট আপটাকে হ্যান্ডেল করবে Android 12, সেই সঙ্গে Hi-OS তো রয়েছেই। ওয়েল, আমরা পারফরমেন্স কেমন পেলাম এই ফোনের? একটু ডিটেলে না গেলে তো আসলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। চলেন শুনে আসি। টু বি অনেস্ট, এই ফোনটা হচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন এবং এই বাজেটের যতগুলো ফোন এই মুহূর্তে মার্কেটে রয়েছে, আমি এই ফোনটাকে খুব ভালোভাবে এগিয়ে রাখতে পারবো। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 3,04,000
76,956। ক্যান ইউ বিলিভ দিস? গিগ বেঞ্চে সিঙ্গেল করে 519 এসেছে আর মাল্টি করে এসেছে 1,571। এবং এই স্কোর শুধু কাগজে কলমে নয়, প্র্যাকটিক্যালিও আমরা এই ফোনের কাছ থেকে দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি। ডে টু ডে লাইফের যে সমস্ত কাজ আমরা নর্মালি করি এইগুলো তো একেবারে মাখনের মতো হ্যান্ডেল করেছে। আর দেখেন আমরা কি পরিমাণে অ্যাপ ইনস্টল করেছি এই ফোনে, মানে বাদ রাখি নাই কিছু, তারপরেও এত স্মুথ পারফরমেন্স দিয়েছে এই ফোনটা, জাস্ট অস্থির। আপনি হেভি ইউজার হন বা নর্মাল ইউজার হন, যাই হন না কেন, এই ফোনের পারফরমেন্স কিন্তু আপনাকে হতাশ করবে না, এটা আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাকি থাকলে হচ্ছে গেমিং এর জন্য আমাদের স্পেশালিস্ট ইমাম ভাই তো আছে, চলেন ওর কাছ থেকে একটু বিস্তারিত শুনে আসি। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ইমাম এন্ড আই এম ব্যাক अगेन উইথ অ্যানাদার গেমিং রিভিউ। আর আজকে আমরা কথা বলবো টেকনো পোভা 4 প্রো এর গেমিং নিয়ে। এটার ভিতর খুবই ইন্টারেস্টিং কিছু ফিচার আছে, লাইক প্যান্থার ইঞ্জিন 2.0, মাল্টিলেয়ার গ্রাফাইট কুলিং সিস্টেম প্লাস 6000 mAh ব্যাটারি। মাত্র 27000 টাকায় এত কিছু কিভাবে সম্ভব ভাই? চলুন একটু আমরা দেখে আসি যে শুধুমাত্র স্পেক দিয়েই ভরে রাখছে নাকি কাজেও কিছু করতে পারে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হলো এর ফ্লোটিং উইন্ডো সেটিংস। এখানে ম্যাক্সিমাম আপনি 2টা অ্যাপ অ্যাড করে রাখতে পারবেন। তাছাড়াও এতে রয়েছে গ্রাফিক ইনহ্যান্সমেন্ট, যেখানে আপনি কালারগুলো ক্লাসিক, কালারফুল, সফট বা রিয়েলিস্টিক যে কোনো মোডে আপনি আপনার গ্রাফিক্স নিয়ে খেলতে পারবেন। আমি নিজে পার্সোনালি 30,000 টাকার একটা ফোন ইউজ করি, বাট আমিও এত ফিচার আমার ফোনে পাইনি। আমরা এই ফোন দিয়ে ফিফা, কল অফ ডিউটি, পাবজি নিউ স্টেট এবং অ্যাসপাল্ট 9 সহ আরও অনেকগুলো গেম ট্রাই করেছি। ফিফা খেলতে গিয়ে দেখলাম যে মিডিয়াম গ্রাফিক্সে স্ট্যান্ডার্ড রেজলিউশনে 30 FPS ম্যাক্স দিয়ে আপনি খেলতে পারবেন, বাট 60 FPS দিয়ে আপনি খেলতে পারবেন না। তাছাড়া কল অফ ডিউটিতে আপনি মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে ঠিকই খেলতে পারবেন। তবে অবাক হয়েছি এর পাবজি নিউ স্টেটের গ্রাফিক্স দেখে, সেখানে আপনি আলট্রা গ্রাফিক্স কোয়ালিটি ইউজ করতে পারবেন এবং ম্যাক্স ফ্রেম রেট দিতে পারবেন। তাছাড়া অ্যাসপাল্ট 9ও আমরা খুবই দারুণ পারফরমেন্স এর কাছ থেকে পেয়েছি। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, সেটা হলো এখানে 6000 mAh এর হিউজ ব্যাটারি ব্যবহার করার কারণে তাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে আমরা নাকি একটানা 10 ঘন্টা গেমিং করতে পারবো, কিন্তু ভাই আমি তো পারলাম না। আমি এই ফোন দিয়ে একটানা 7 ঘন্টা গেম খেলতে পেরেছি। কোম্পানিতে একটু বাড়ায় বলবে ভাই, তবে ভাই এটা সত্যি, আপনি যদি এই ফোন দিয়ে গেমিং করেন একটা ডিফারেন্ট ভাইব পাবেন। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে মাল্টিলেয়ার গ্রাফাইট কুলিং সিস্টেম ব্যবহার করার কারণে আপনি অতিরিক্ত গেম খেলার ফলে কোনো হিটিং ইস্যু খেয়াল করবেন না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো ওভারঅল এই ফোনের গেমিং পারফরমেন্স আমি যদি রেটিং দিই, দেন আই উইল ডেফিনেটলি গিভ ইট 9.5 out of 10. So I can easily recommend you guys this phone for gaming. অলরাইট প্রিয় দর্শক, ইমামের কাছ থেকে তো গেমিং বিষয়ে খুঁটিনাটি সব কিছু শুনলেন এবং সে ভালোই সন্তুষ্ট বোঝা গেল। আর পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট। আমার মনে হয় বাংলাদেশের টেকনো যতগুলো ফোন লঞ্চ হয়েছে এই পর্যন্ত, তার মধ্যে এই পোভা 4 প্রো ফোনটা একদম মানে ওপরের দিকেই থাকবে। চলে এলাম ক্যামেরা সেগমেন্টে এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ক্যামেরার পারফরমেন্সে আমি বলবো যে অনেক বেশি উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নাই, বাট যথেষ্ট খুশি হয়েছি আমরা। স্পেশালি এটা যেহেতু গেমিং ফোন, তারা বেসিক্যালি গেমিং এর দিকে ফোকাস করেছে, বাট ক্যামেরাকেও তারা বঞ্চিত করে নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর পারফরমেন্সটা আর একটু বেটার হতে পারতো। ডে লাইটে যথেষ্ট ভালো ছবি তারা তুলতে পেরেছে এবং অরিজিনাল কালার টোনটা তারা যথেষ্ট চেষ্টা করেছে ধরে রাখার জন্য। তবে এক্সপোজার গিয়ে একটু মাঝে মাঝে এলোমেলো আমরা দেখতে পেয়েছি, বাট সব থেকে বেশি নজরে পড়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আলো কমে গেলে এই ছবির পারফরমেন্সটা ড্রপ করা শুরু করে। সেলফি ক্যামেরার ব্যাপারেও একই কথা বলা যায়, যথেষ্ট শার্পনেস এবং ডিটেলে দেখা আপনি পাবেন, বাট আপনাকে যথেষ্ট আলো দিতে হবে এর ক্যামেরাকে। সেলফি ক্যামেরাতে অবশ্য ছবিগুলো ওভার এক্সপোজড হয়ে যাওয়ার মতো তেমন কোনো প্রবলেম আমাদের চোখে পড়ে নাই। তবে প্রবলেম যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে আসলে খুব একটা সন্তুষ্ট আমরা না, সেটা রেয়ারেও এবং ফ্রন্টেও। এই ফোনটা দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ 2K রেজলিউশনে, আপনি 30 FPS এ রেকর্ড করতে পারবেন, আর 1080p রেজলিউশনে 60 FPS পর্যন্ত সাপোর্ট করবে। আর এর স্টাবিলাইজেশন মোটামুটি মানে খুব বেশি স্যাটিসফ্যাক্টরি না, বাট কাজ চলে যাবে। ক্যামেরা নিয়ে আসলে অনেক বেশি কিছু বলার নয় আমাদের, কারণ এই ফোনটা আসলে গেমারদের জন্য স্পেশালি বানানো হয়েছে। বাট ওভারঅল ক্যামেরার পারফরমেন্সে আমি 10-এ 7 দিতে পারবো অনায়াসে, বাট 10-এ 10 দিতে পারবো এর ব্যাটারিকে। 6000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে। এখানে শেষ নয়, চার্জ দেওয়ার জন্য তারা 45 ওয়াটের একটা চার্জার বক্সের মধ্যে দিয়ে দিয়েছে, মানে খুব দ্রুত চার্জ করতে পারবেন আপনি আপনার ফোনটাকে। পাশাপাশি আরো কিছু জিনিস আমাদের কাছে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে এতে যে ভাইব্রেটিং মোটরটা ব্যবহার করেছে তারা, এটা জোস ছিল। খুব পাওয়ারফুল একটা হ্যাপটিক ফিডব্যাক আপনি এর কাছ থেকে পাবেন। সেই সাথে ভাই ডুয়াল স্টেরিও স্পিকারের কথা তো বলতেই হয়। আপনি যদি ভালো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করতে চান তাহলে এই জিনিসটা আপনাকে ভালোই সাপোর্ট দিবে। বাট যেটা হয় সাধারণত বাদিকের স্পিকারটা আসলে ওই লেভেলের সাউন্ড প্রডিউস করে না। এটাকে 60/40 বললেই বোধ হয় আপনি সহজে বুঝতে পারবেন। সেই সাথে এতে এক গাদা সেন্সর তারা
ব্যবহার করেছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলতে হয়, এটা খুবই ফাস্ট। টেকনোর ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সবসময় খুব ভালো হয়, এটাও তার ব্যতিক্রম নয়। গেমারদের জন্য জাইরোস্কোপ তো রয়েছে, যার ফলে খুব ভালো কন্ট্রোলিং আপনি পাবেন। এনএফসির কথা না বললেই নয়, কারণ তারা এই জিনিসটাকে হাইলাইট করেছে, বক্সের উপরে একদম মার্কিং করে দিয়েছে যে এই ফোনে এনএফসি আছে। এনএফসি খুব কাজের একটা জিনিস, বিশেষ করে আপনার বাসায় যদি কোনো এনএফসি এনেবল যন্ত্রপাতি থাকে, সেটা হতে পারে হেডফোন বা স্মার্ট ওয়াচ অথবা হোম থিয়েটার, তাহলে তো কি বলবো, মানে ছোঁয়া দিবেন আর কানেক্ট হয়ে যাবে। জোস একটা ব্যাপার। ইভেন এক ফোন থেকে আরেক ফোনে খুবই দ্রুত আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। আশা করছি আপনি যে প্যাটার্নের জন্য ইউজারই হন না কেন, আপনার এই ফোনটা ভালো লাগবে। আপনি যদি ভালো ডিজাইন চান তাহলে আপনাকে খুশি করবে, ভালো ক্যামেরা চান সেটাও মোটামুটি খুশি করবে, গেমার হলে তো কি বলবো, সব তো ইমামের কাছ থেকে শুনলেন আপনারা। আর এই ফোনটার অফিসিয়াল দাম ধরা হয়েছে 26,990 টাকা, মানে 27,000 টাকা। ওয়েল, আপনারা তো সবাই জানেন যে ফোনের দাম এখন অনেক বেড়ে গিয়েছে। যে সমস্ত ফোন আমরা 16,000 টাকায় রিভিউ করেছিলাম, সেইগুলো এখন মানে 20,000 22,000 টাকাও পর্যন্ত হয়ে গিয়েছে। সো এই দুর্মূল্যের বাজারে তারা যে দামটা নির্ধারণ করেছে, এই দাম নিয়ে আসলে আমি তেমন কোনো সমালোচনা করতে পারছি না। কারণ 256 জিবি আপনি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, চমৎকার একটা ডিসপ্লে পাচ্ছেন, 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, পাওয়ারফুল একটা প্রসেসর পাচ্ছেন, অক্টাকোর পাওয়ারফুল সিপিইউ পাচ্ছেন, 8 জিবি র্যাম পাচ্ছেন। আর সব কিছু মিলিয়ে এই দামটা খুব ভালোভাবে আসলে জাস্টিফাই করে এই ফোনের ক্ষেত্রে। এখনো পর্যন্ত আমার কাছে সেটাই মনে হয়েছে। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের যদি বাজেট রেঞ্জ এরকম 30-এর নিচে হয়, তাহলে এই ফোনটাকে কনসিডার করতে পারেন। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, আর কেমন লাগলো টেকনোর এই ফোনটা জানাতে ভুলবেন না। সামনে আরও কি নিয়ে ভিডিও দেখতে চান জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।